আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেল, সেই প্রসঙ্গে একটু কথা বলবো, আরো বেশ কয়েকটা প্রসঙ্গই আছে। তো যেটি আমরা দেখলাম যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলেন আওয়ামী লীগ প্রসঙ্গে, তিনি আওয়ামী লীগকে চিনতেই পারলেন না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বললে তিনি তারপরে সেটিকে রেকগনাইজ করলেন। বা তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তিনি বললেন যে আমাদের ডিমেনশিয়া না হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই। আসলে আবার অন্যদিকে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে ঠেকাতে পুলিশ, র‍্যাব, বিজিবি সবাই মাঠে। এমনকি যখন আসলে এইসব মানে রেগুলার বাহিনীতে কুলায় না, সেনাবাহিনী তখন নিয়োগ করা হয়। সেনাবাহিনীকেও আমরা মোতায়েন হতে দেখলাম। এই একটা অবস্থা দেখা গেল। বাস্তবতা আসলে কোনটা? আওয়ামী লীগকে ভুলে যাচ্ছে মানুষ, ডিমেনশিয়া হতে হবে তাদের ফিরে আসতে, তাদেরকে চেনাই যাচ্ছে না এটা? নাকি এতটাই শক্তিশালী যে সব বাহিনীকে সরকার নামিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ঠেকাতে? দেখেন, এখানে তো আহ, মানে সরকারের মধ্যে একটা স্ববিরোধিতা। আওয়ামী লীগকে চিনছেই না, আওয়ামী লীগের মানে তার রাজনৈতিক কোনো বাস্তবতা নেই, প্রাসঙ্গিকতা হারায় ফেলছে, এই সমস্ত কথাবার্তা যদি বলে, তাহলে এত আইন শৃঙ্খলা জনিত প্রস্তুতি কেন? হুম। আওয়ামী লীগ তো এমন না যে তারা কি বায়তুল মোকাররমে কোনো কর্মসূচি ঘোষণা করেছিল, আমি জানি না। বা বঙ্গবন্ধু এভিনিউতে কি কোনো বলছিল যে তারা জনসভা করবে? 32 নম্বরে কি ডেকেছিল? ডাকেনি। কিন্তু সেখানে একটা উত্তেজনা বাঁধানোর জন্য দেখা গেল যে আওয়ামী দোসর বলে সাংবাদিকদের উপর ঝাঁপায় পড়লো জামাত। এখানে কিন্তু মানে আওয়ামী লীগের সাথে কোনো জায়গায় কোনো সংঘর্ষ হয়েছে এরকম কোনো খবর নেই, বরং যে হামলার ঘটনাটা ঘটছে সেটা সাংবাদিকদের উপর। আওয়ামী লীগ তো মাঠে নেই, মাঠে না থাকার পরেও তাদের ভেতরে এক ধরনের আওয়ামী লীগ নিয়ে অজানা ভয় কাজ করছে। এই অজানা ভয় দূর করার জন্য তারা একদম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং সেনাবাহিনী পর্যন্ত তারা কল করে বসে আছে। এইটা আমি মনে করি যে একটা দুর্বলতার বহিঃপ্রকাশ সরকারের এবং সরকার বিরোধী রাজনৈতিক দল বা এই স্রোতের আওয়ামী বিরোধী রাজনীতির স্রোতের মধ্যে মনে হচ্ছে যেন তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করছে। সেই শঙ্কাটা তাড়ানোর জন্য তারা এই প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর উপর ভর করছে। এটা রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত। হুম। বরং আওয়ামী লীগের এখন তারা কি করবে? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা তো আহ, মিছিল করবে, মিটিং করবে। তো এখন একটা স্পেস তো লাগবেই। এখন বাংলাদেশের বাস্তবতা হলো আওয়ামী লীগকে মুছাতে না। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, দীর্ঘদিনের প্রতিষ্ঠান, যার একটা দার্শনিক আদর্শিক একটা ভিত্তি আছে। এই আওয়ামী লীগ শেখ হাসিনার উপর নির্ভরশীল কোন আওয়ামী লীগ না। এই হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরও নির্ভরশীল না। এই আওয়ামী লীগ জনগণের এক দল, জনগণের ভেতরে ঢুকে গেছে। বাংলাদেশের যদি গত নির্বাচনটাও যদি আওয়ামী লীগের একটা অংশগ্রহণ থাকতো, তাহলে আমরা 15 ভাগ, 20 ভাগ, 25 ভাগ বা 30 ভাগ একটা সংখ্যা দেখতাম, যে ভোটারদের মধ্যে এই সংখ্যায় আহ, মানুষ আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয়, তাহলে নির্বাচনের সময় গ্রামে গ্রামে, তারপরে থানায় থানায়, জেলায় জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে ভোট চাওয়া হয়েছিল কেন? জামাত যেমন গেছে, এনসিপি গেছে, বিএনপিও গেছে। এবং সবাই জানে যে এইবার বিএনপির ক্ষমতায় থাকার পেছনে বিএনপি ভোটে বিএনপি নির্বাচিত হয়নি। বিএনপির ভোটের সাথে আওয়ামী লীগের ভোট, প্রগতিশীল রাজনৈতিক দল মত পথের ভোটগুলো যুক্ত হবার কারণেই এবং সংখ্যালঘু, এই সব মিলায় কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছে। তার মধ্যে এই যতগুলো বললাম, মানে এ বি সি ডি যেগুলো যুক্ত হয়েছে, তার মধ্যে 1 নম্বরই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা। কারণ তারা জানে যে আওয়ামী লীগ বিএনপি একটা গণতান্ত্রিক দল। আহ সুতরাং তুলনামূলক ভাবে একটু এইখানে বিএনপি একটুখানি জিজ্ঞাসা করে নেই। আসলে তাদের জন্য ভালো হবে। এই যে এই জায়গাটাতে চাঁদের জন্য ভালো হবে, এইটা একটু জিজ্ঞাসা করে নেই। আমার প্রসঙ্গ আসলে কথার মধ্যে আর অনেকগুলোই রয়ে গেছে, সেটাতে আমি আসি। কিন্তু একটু ছোট্ট করে একটু জিজ্ঞাসা করে নেই যে এই যে আপনি বলছেন তুলনামূলক বিচারে তাদের জন্য ভালো হবে বিএনপিকে সমর্থন করা। আপনার মতো করে মানে অনেকটা এরকম করে আমরা শুনেছি শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ এর নেতাকর্মীদের কাছে বিএনপি ধর্ণা দিয়েছিল নির্বাচনের আগে, হাতে পায়ে ধরেছিল, তিনি হাতে পায়ে ধরা শব্দটা ব্যবহার করছেন। এবং তারা আসলে তাদেরকে সমর্থনও করেছে জামাতকে ঠেকাতে। মানে জামাত কি এত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল নির্বাচনে যে তাদেরকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপির একাট্টা হয়ে উঠতে হয়েছিল?
জামাত তো অপ্রতিরোধ্য শক্তি হিসাবেই তো আসলে আবির্ভূত হয়েছে। যখন দেশে গণতন্ত্র থাকে না, ফ্যাসিজম থাকে না, তখন সাম্প্রদায়িক উগ্র শক্তি, ধর্মীয় শক্তি মাথা চাড়া দেয়। বাংলাদেশে এটা আমরা থিওরিটিক্যালি আগে বলতাম যে, কিন্তু এটার বাস্তবতাই দেখা গেল। কারণ 18 মাসে দেশটা শাসন করেছে মূলত ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী। তারা নিয়ন্ত্রণ করেছে, তারা মব কালচার করেছে। বরং সেখানে বিএনপি কোণঠাসা ছিল। বিএনপি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর তখন আহ আহ আওয়ামী লীগ সহ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মী সহ অন্যান্য বাম সকল গণতান্ত্রিক শক্তি বিএনপির পেছনে আসছে। এটা বিএনপি কে ডাকতে হয়নি। তারা হিসাব নিকাশ করে দেখেছে যে যদি বিএনপির জায়গায় যদি জামাত আসে, তাহলে তারা যে রাজনীতিটা সামনে নিয়ে আসবে, সেখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের আর কোনো ঠাঁই হবে না, এবং তারা প্রতিহিংসা চরিতার্থ করবে। এবং তাদের এই উগ্রবাদী কিছু কর্মকাণ্ড গুলো তো বোঝাই যাচ্ছে যে এই যে 32 নম্বরের সামনে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, মিটিং নাই, কর্মী নাই, তারা সাংবাদিকদের উপর হামলা করবে। এই মানসিকতা। এবং আরো অনেকগুলো ঘটনা ঘটলো বাংলাদেশে। মাজারের উপর হামলা করা, এই নুরাল পাগলা কে কবর থেকে তুলে আনা, এই সমস্ত ঘটনায় প্রথম আলোর উপরে হামলা করা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা করা, এইগুলি ওই যে তৌহিদি জনতার ব্যানারে যারা আছে, তারা কি কেউ কি মানে জামাতের সমর্থক বা কর্মীরা নেই? আছে, তারা লিড করেছে। এমনকি বিএনপি ক্ষমতা আসার পরেও কুষ্টিয়ার চুয়াডাঙ্গায় সম্ভবত ওই একজন মানে পীরকে তারা পিটিয়ে মেরেছে, তাই না? কুষ্টিয়া ঘটনা দৌলতপুরের ঘটনা বলছে। তো তার মানে ক্ষমতায় না থেকেও তাদের যে উগ্রতা, আর যদি ক্ষমতায় চলে আসতো তাহলে সেই উগ্রতাটা আরো বাড়তো, এবং গণতান্ত্রিক রাজনীতি চর্চাটা একেবারে সংকুচিত হয়ে যেত, এবং গণতন্ত্রটাই বিপদে পড়তো। সুতরাং সেই বিবেচনায় আওয়ামী লীগের লোকাল পর্যায়ের নেতা কর্মীরা তারা বিএনপিকে তুলনামূলকভাবে বিচার করেছে যে অন্তত গণতান্ত্রিক ধারায় তারা যেহেতু রাজনীতিটা করে, সুতরাং জামাত এবং বিএনপির তুলনায় বিএনপি আসলে তাদের জন্য ভালো হবে। তাদের জন্য ভালো হচ্ছে, মানে যা মনে করে তারা করেছিল তাদের সেই আমি মনে করি যে পুরোপুরি না হলেও অনেকটা। যেমন দেখেন, ফরিদপুরে আওয়ামী লীগের ছাত্রলীগের একজন কর্মী যে নিহত হলো মানে পুলিশের অত্যাচারে নিহত হয়েছে বলে পরিবারের দাবি, আর পুলিশ বলছে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু এই ঘটনার পর ওই ডিবি পুলিশের যে ওসি, তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে, অন্যান্য পুলিশ সদস্যদেরকে ক্লোজ করা হয়েছে। তো ফলে একেবারে যে মানে বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে আওয়ামী লীগ ধরে ধরে যারা যারা আছে এখনো তাদেরকে গুম করতেছে, খুন করতেছে তা না, তাদেরকে হ্যাঁ গ্রেপ্তার করছে, আবার তো ছাড়াও পাচ্ছে। যেমন সেলিনা আইবির ক্ষেত্রে আমি যদি বলি, সবই তো আইনি প্রক্রিয়ার মধ্যে, কেউ ছাড়া পাচ্ছে, কেউ কারাগারে আছে, এখনো জানাজা করতে পারছে। সেখানে সাবের চৌধুরী, লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, তারা আওয়ামী মহা যারা, তারা পার্টিসিপেট করতে পারছে। অন্তত একটা ন্যূনতম পর্যায়ে হলেও আছে। কিন্তু আপনি শুধু জামাতের কথা চিন্তা করেন, যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে আপনি এইটুকুর অবস্থানটাও তো তারা মানত না, এবং একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতো। আপনার মনে হচ্ছে, আমি একটু এটাও জিজ্ঞাসা করি, ওই যে আপনি বলছিলেন যে জামায়াতের 32 নম্বরে জামাতের যে কর্মসূচি, এবং সেখানে আওয়ামী লীগ না পেয়ে সাংবাদিককে আসলে মারপিট, স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে, মানে সরকারের ভূমিকা যদি বলি বা পুলিশের ভূমিকা যদি বলি, এই ঘটনার পরে কি কোনো ব্যবস্থা হয়েছে, কোনো মামলা হয়েছে? আমি দেখি নাই, আমি খুঁজছিলাম যে কোনো মামলা হয়েছে কিনা, আমি আসলে খুঁজে পেলাম না। জানেন কিনা মানে কোনো ব্যবস্থা নিল? এরকম চোখের সামনে একজন সাংবাদিককে, দায়িত্বরত সাংবাদিককে পেটানো হলো, একজন না কয়েকজনই সাংবাদিককে, 10 জন অন্তত আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোনো ব্যবস্থা হয়েছে? সেই এটা সরকার জন্য বিচারের ভারটা জামাতের উপর ছেড়ে দিল। আজকে দেখলাম যে জামাতের 3 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দুঃখ প্রকাশ করছে। মানে যা ব্যবস্থা নিচ্ছে সাংগঠনিক ভাবে জামাত নিচ্ছে, কিন্তু এটা তো ফৌজদারি অপরাধ। এই মানে সরকারের উচিত ছিল অ্যাকশন নেওয়া। এবং সত্যি কথা বলতে কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে নিয়ন্ত্রণে আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় মব হচ্ছে, কিন্তু সরকার যথেষ্ট নির্বিকার। এই যে একটা সাংবাদিকদের উপর হামলা করলো, সাংবাদিকরা প্রতিবাদ করলো,
এবং তারা বললো একটা বিচার না হলে তারা আর তাদের খবর কাভার করবে না। তো চোখের সামনে, পুলিশের সামনে এরকম এক ঘটনা ঘটলো, আহ, সরকার কেন অ্যাকশন নিল না? এটা তো বোঝা গেল না। এবং এই নির্লিপ্ততা কিন্তু আস্তে আস্তে আহ, সরকারের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। এবং মাঠটা আস্তে আস্তে কিন্তু বিএনপির হাত থেকে বরং আমি বলবো যে জামাতের হাতে চলে যাচ্ছে, এবং সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে। জি, এই জামাতের হাতে চলে যাওয়ার একটা মানে আরেকটা লক্ষণ কিনা মানে সংসদে দেখেছিলাম ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে খুব আপত্তি জামাত তুলেছিল এবং সেই পর্ষদ ভেঙে দেয়া হলো শেষ পর্যন্ত। মানে এটাও একটা সাইন কিনা নাকি এটা হওয়াটাই যৌক্তিক বলে মনে হয়? না, এটা তো মানে খুবই সরকার এই অবস্থান থেকে পিছিয়ে আসা। একটা ব্যাংকের যখন নাকি চেয়ারম্যান নিয়োগ দিল, তখন বললো যে এটা আহ, অর্থমন্ত্রী বললেন যে যারা আমানতকারী তারা কোন ব্যাংকের চেয়ারম্যান কে, এমডি কে, এই খোঁজ রাখে না। তো তারপরও এবং বললো যে এই চেয়ারম্যান সরকার নিয়োগ করার ক্ষমতা আছে এবং আহ, হুম, তারা থাকবে। এবং গ্রাহকদের নামে যারা আন্দোলন করলো, এটা বলা হলো যে এটা জামাতের নেতা কর্মীরা এই কাজটা করছে। তারপরও সেখানে নথি স্বীকার করে সরকার এইভাবে পুরো বোর্ড ভেঙে দিল। এখন তাহলে এই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণটা কে করবে, কিভাবে চলবে? আর এইভাবে যদি ব্যাংকগুলোর উপর যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তাহলে তো একটা ভয়ঙ্কর বিপর্যয়। ব্যাংক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এখানে কোন রকম যদি অনাস্থা তৈরি হয়, সেখানে যদি রাজনৈতিক অবস্থানটাকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হয় যে না, জামাত ইসলামী ব্যাংক মানে এটা জামাতের ব্যাংক, এখানে কিছু করা যাবে না, তাহলে তো আর মানে ইকোনমির 12টা বাজবে এবং বিভিন্ন জায়গা থেকে আহ কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ওই আদ্দিন হসপিটালও আপনি জরিমানা করলে সেটাও দেখা যাবে যে আহ, তার পক্ষে দাঁড়ায় যাচ্ছে জামাত হুম, ইসলাম। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তো আছে, সে তার নিয়মের যেখানে যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে অ্যাকশন নেবে। সেই অ্যাকশন গুলো নিতে দিচ্ছে না এই ধর্মীয় রাজনৈতিক দলগুলো, এবং সরকার এটা মেনেও নিচ্ছে। এটা হুম, আহ, এটা লক্ষণটা খুবই খারাপ। জি, এবং এটা আচ্ছা। লক্ষণটা খারাপ মনে সরকারকে হয়। আবারও একটু সাংবাদিকের স্পষ্ট একটু সাংবাদিকদের প্রসঙ্গে আসি যে আ আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তাকেই বেশ মনে হলো যেন তিনি ওপেন সমালোচনার জন্য। সাংবাদিকদের সাথে তিনি পার্সোনালি ফোন করে কথা বলছেন, বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন, শুনতে চাচ্ছেন, বৈঠক করছেন। এই বিষয়গুলো দেখা গেল। কিন্তু আ প্রতিমন্ত্রী মীর শাহ আলম তাকে নিয়ে এ খবর প্রকাশ করায় সাংবাদিককে গ্রেপ্তার হতে হলো, মামলা হলো। আবার চিফ হুইপ তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন হয়েছে বা সংবাদ প্রকাশ হয়েছে। ফলে তাকেও গ্রেপ্তার, সেখানেও একটা সাংবাদিক মানে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এরকম যে ঘটনাগুলো ঘটছে আপনার কাছে কি মনে হয়? আগে তো আমরা এরকম দেখতামই। মানে আওয়ামী লীগ আমলের কথা যদি বলি, সাংবাদিকদের মামলা দেয়া হতো বা কারাগারেও নির্যাতনের কিছু, কিছু অ্যাক্টিভিস্ট এরকম খবর আমরা জেনেছি। পরিস্থিতি কি আগের চেয়ে আরো খারাপ হচ্ছে? আগের মতোই আছে নাকি পরিস্থিতি ভালো হচ্ছে? কি মনে হয়? আমি পুরোপুরি এটা বলবো না, কিন্তু সিমটম গুলো ভালো না, এই লক্ষণগুলোই ভালো না। এইভাবে যত্রতত্র সাংবাদিকদেরকে আসামি করা, তাদেরকে গ্রেপ্তার করা, আবার জামিন দেওয়া, জামিনের ঘটনাগুলো ঘটছে। হুম, কিন্তু এই ট্রেন্ডটা যেভাবে ওপেন সামনে চলে আসছে, এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু গণমাধ্যমের সাথে সরকারের একটা বিরোধপূর্ণ অবস্থান থাকবে। এবং যেখানে বলা হচ্ছিল যে গণমাধ্যম স্বাধীন থাকবে, গণমাধ্যমে কোনো বিধিনিষেধ থাকবে না, কিন্তু কার্যত কিন্তু বিধিনিষেধ আছে। এখনো দেখেন টকশো গুলোতে সেই ইউনূস সরকার আমলে যেভাবে নিয়ন্ত্রিত ভাবে টকশো গুলো পরিচালিত হতো, বা রিপোর্ট গুলো যেভাবে করা হতো, এখনো কিন্তু সেই ধারাটাই আছে। এখনো পর্যন্ত বলতে পারবেন না একেবারে ভিন্ন মতের আহ কোনো মানুষজন সেখানে আসতে পারছে। অর্থাৎ আওয়ামী মোনা হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, যাদেরকে ইউনূস সরকারের সময় নিষিদ্ধ করা হয়েছে, এখনো কিন্তু তারা নিষিদ্ধই আছে। এখনো পর্যন্ত টকশো গুলো কিন্তু ওই আমিডামি অবস্থানে আছে, একদম ভিন্ন মতের নেই। এই আমরা মাঝে মধ্যে একটু আহ মানে গণতন্ত্রের কথা বলি, আওয়ামী লীগের অবস্থানের কথা বলি, যে না, আওয়ামী লীগ নিঃশেষ হবে না, যেমন নিঃশেষ হয়নি জামাত ইসলাম, যেমন নিঃশেষ হয়নি বিএনপি, তেমনি আওয়ামী লীগও হবে না। এই কথাগুলো যে আহ, মানে বলা যাচ্ছে, সেটা তো ধরেন এমন না যে আমি একেবারে আওয়ামী সাংবাদিক হিসেবে চিহ্নিত, তা তো না। হুম, কিন্তু আওয়ামী মতের লোক হিসেবে চিহ্নিত যে ব্যক্তিরা, তারা তো আছে এখনো।
তারা আসছে না কেন? তাদের উপরে মামলা আছে। হুম। তারা আসছে না কেন? না ধরেন গণমাধ্যমগুলো আমরা তাদেরকে যারা মানে ডাকতে সাহস গণমাধ্যমে পাচ্ছে না। কাজ করি, ধরেন সবসময় তো নানানপন্থী সাংবাদিক হিসেবে আমরা চিহ্নিত করি। ইনফরমালি চিহ্নিত করা হয়, সেটা খুব ফর্মাল ব্যাপার না। অনেকের হয়তো কথায় বার্তায় কারো একটা ছোটখাটো বায়াসনেস থাকে, বা আদর্শিক একটা বহিঃপ্রকাশ দেখা যায়। আপনাকে সবসময় বিএনপি পন্থী সাংবাদিক বলেই তখন আগে মানে জানা যেত বা চিহ্নিত করা হতো। এখন এসে কি না আপনাকে এখন ভিন্ন কোনো ট্যাগ পেতে হচ্ছে? না এখন পর্যন্ত আমাকে বিএনপি সাংবাদিক হিসেবেই বলা হয়, কিন্তু আমি অবাক হই বিএনপি নেতাদেরকে যখন বলি যে তারা বলে হুম, যে উনি বিএনপি মতের পথের বা করে, এটা তো আমরা নিজেরাই জানি না। হুম, হুম, এখন হয় কি ধরেন একটা আলোচনার প্রেক্ষিতে 15 বছরের মধ্যে একটা 5-7 বছর আমি কথা বলেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, তো একটা স্বাভাবিকভাবে ধরে নেয় আমি বোধহয় হুম, বিএনপির। আগে তো বলা হতো বিএনপি জামাত, এখন আর জামাত বলা হয় না, কারণ নির্বাচনের আগে আমি জামাতের প্রচুর হুম, পলিসি বক্তব্যের সমালোচনা করেছি। ফলে জামাত এখন বলে আমাকে বিএনপি, আওয়ামী লীগ সমর্থক যারা তারাও বলে আমি বিএনপি। এখন বিএনপির যেই সমালোচনাগুলো, আমি এখন কতটা সমালোচনা করব? যেই সরকারের বয়স এখন 4 মাস, আমি কি এখনই কি চূড়ান্ত সিদ্ধান্তে যাব যে এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার সাথে আওয়ামী লীগের বা না ধরুন এরশাদ ধরুন ফ্যাসিস্টের সেটি আপনি কোনো করছেন না, তুলনা কিন্তু নেই। এই যে ধরেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, এইরকম বক্তব্য যে আপনি দিচ্ছেন, যেটা কিনা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলে অনেকে বলছেন, ফলে আপনাকে কি কোনো মানে এটার কারণে আপনার কোনো আহ, কিছুর এখন মধ্যে আবার দিয়ে বলা যেতে হচ্ছে হচ্ছে এখন কিনা? বলা হচ্ছে যে এরা মানে এরা হচ্ছে মানে মূলত হচ্ছে আওয়ামী লীগের। এখন এই আলোচনাগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে, এবং আমাদের বেশ কিছু কলিগ এরকম মনে হচ্ছে যে এরা আসলে আওয়ামী লীগকে প্রমোট করছে ইনিয়ে বিনিয়ে এইভাবে। পুরোপুরি বলছে না, হুম, হয়তো আর কয়েকদিন পরে বলবে, যখন এই আলোচনাটা আরো অসাধ হবে, যখন ধরেন আওয়ামী লীগের একটা বাস্তবতাটা সত্যি সত্যি সামনে চলে আসবে, যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বলবে যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে, এরকম যখন আসবে, তখন যখন বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সবাইকে নির্বাচনের অধিকার দিতে হবে, সবার সমাবেশের অধিকার দিতে হবে, এই প্রসঙ্গটাই যখন কি আসবো, তখন তো ডেফিনেটলি আপনি একদম নিশ্চিন্ত থাকেন যে আমাকে বলবে যে এ তো আসলে এই গুপ্ত ছিল, এই আসল চেহারাটা হলো হচ্ছে আওয়ামী লীগ সমর্থক, হুম, হুম, হচ্ছে সাংবাদিক, হুম। এই মানে কথা বলবে। এই যে মানে যেই আমাদের সাংবাদিককে এখানে নিরপেক্ষ হিসেবে সাংবাদিক এই স্বীকৃতি মানে পাওয়া এখন সম্ভব আমি না। জানি না কেউ পাইছে কিনা, হুম, হুম, কেউ পাইনি, আমিও পাবো না, এবং আমার জীবদ্দশায় হয়তো এটা পাবো না, জি, এটা মেনেই নিচ্ছি। জি। মানে যেই সাংবাদিককে পেটানো হলো ধানমন্ডি ৩২ নম্বরে, তাকেও স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পেটানো হয়েছে। কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জুতা মারা